আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের দ্বিতীয় কবিতা শিকার, সেই শিকার সম্পর্কেই আমরা কিছু কথা বলবো। অন্তত বলার চেষ্টা করব। আমি ভবতোষ চ্যাটার্জি, তোমাদের স্যার। জানি না সত্যি এই জাতীয় কবিতা বোঝানো যায় কি না, বিশেষ করে জীবনানন্দ দাশ, তার কবিতার সঙ্গে পরিচয় না থাকলে। আসলে রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা কবিতার এক আশ্চর্য কবি জীবনানন্দ দাশ। তার কবিতার বিষয়, প্রকরণ, রচনাভঙ্গি, ভাষা সবকিছুই অন্যরকম। আধুনিক যুগে সেই সময়টায় অনেকেই লিখছিলেন, কিন্তু জীবনানন্দ দাশ তাদের সকলের থেকে স্বতন্ত্র, একদম নতুন একটা ধারা সৃষ্টি করেন। সাধারণভাবে লোকে তাকে রূপসী বাংলার কবি, প্রকৃতি প্রেমের কবি এইসব বলেন, কিন্তু এই কথাগুলো দিয়ে তার সম্পর্কে প্রায় কিছুই বোঝা যায় না। কারণ তিনি যে প্রকৃতির কথা বলেন, প্রকৃতির যে চেতনা তার অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, সেটা একদমই অন্যরকম। সেটা সত্যেন দত্তের কোন দেশেতে তরুলতা ইত্যাদি নয়। আমি বলেছি তোদের আগে, রবীন্দ্রনাথ জীবনানন্দকে বলেছেন চিত্ররূপময় কবি। সত্যিই তার কবিতা জুড়ে আছে নানা রকমের চিত্র। আমি যাকে বলি চিত্রকল্প, ইংরেজিতে বলে ইমেজারি। আমি বলেছি যে আধুনিক কবি তার অন্তর্গত উৎস থেকে কথা বলার চেষ্টা করেন। আসলে হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো প্রকাশ করা এতটা সহজ নয়। সেই প্রকাশের ভাষা প্রায় নেই, কোনো ভাষাতেই পাওয়া যায় না। সেই জন্য কবি কিছু কিছু ছবি তৈরি করেন, আর সেই ছবিগুলো পড়তে পড়তে পাঠকের মনে নানা অনুভূতি তৈরি হয়। সেইটাই তার উদ্দেশ্য। আমি এর আগের দিন বনলতা সেনের কথা বলছিলাম। এই কবিতার মধ্যেও অদ্ভুত চিত্ররূপ আমরা পাব, এবং তার যে ভাষা, আমি আগেই বলে রাখি, গভীরতম মনের ভাষা, এবং অন্য কোনো কবির ভাষার মতো একদমই নয়। শুধুমাত্র আধুনিক নয়, তার ভাষা আসলে অন্তর্জগতের ভাষা, কিছুটা অবচেতনের ভাষা, ফ্রয়েড যাকে বলেছেন। ফলে অনেক সময় সে ভাষার ততটা কুলও পাওয়া যায় না, সবটা চেতনার ভাষা নয়। সেই জন্য তার চেতনার গভীর থেকে উঠে আসা একটা অনুভূতি, সেই রকমই আরেকটা অনুভূতি এই শিকার কবিতায় আছে। আসলে শিকার কবিতার মূলে আছে প্রকৃতি, এবং প্রকৃতির যে চেতনা অন্তত কবির মনের ভিতরে খেলা করে, তার সঙ্গে আধুনিক যন্ত্রযুগের, বস্তুময় এই যন্ত্রযুগের যে নিষ্ঠুরতা, আধুনিক মানুষের যে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিময় জগৎ, তার মধ্যে যে দ্বন্দ্ব, এবং আধুনিক এই যন্ত্র সভ্যতা এবং যন্ত্রযুগ কিভাবে প্রকৃতি থেকে তার প্রকৃতির সন্তানকে বিচ্ছিন্ন করে, তারই ঘটনা। শিকার নামটার মধ্যেও সেটা পাবে, যদিও খুব সাধারণ শিকার নয় এটা। এখানে একটা শিকারের কল্পনা করা হয়েছে। কবিতাটা শুরু হচ্ছে একটি শব্দ দিয়ে, ভোর। আসলে কবিতায় দুটি ভোর আছে। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব এই দুটি ভোর একদম আলাদা। প্রথম ভোরটি কিরকম আমি বলি। ভোর
আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে যে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এই প্রথম স্তবকটিতে কবি ভোরকে প্রতিষ্ঠিত করছেন। কবিতাটার মধ্যে নানা রঙের কাজ আছে। আগের দিন বলেছিলাম আমি, রং আসলে জীবনানন্দের চেতনার মধ্যে, তার অনুভূতির মধ্যে শব্দ, স্পর্শ, গন্ধ, এই নানা অনুভূতিগুলো খেলা করে এবং একটা থেকে আরেকটা ট্রান্সফার হয় প্রতি মুহূর্তে। এই কবিতাটা জুড়ে আছে নানা রঙের বিচ্ছুরণ। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশটাকে নীল আমরা প্রায় বলে থাকি, কিন্তু কিরকম নীল? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। যদিও ঘাস ফড়িংয়ের শরীর সবুজ হয়, কবির কিন্তু সেটা নীল মনে হচ্ছে। কোমল নীল মানে খুব মৃদু, খুব পেলব। আসলে জীবনানন্দের ছবিগুলোকে স্পর্শ করা যায়, তার স্বাদ বোঝা যায়। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারপাশের প্রকৃতি সবুজ, টিয়ার পালকের মতো, অর্থাৎ খুব গভীর সবুজ, ঘন সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, আর ভোরবেলায় এখনো অবশিষ্ট রয়েছে একটি তারা, সম্ভবত শুকতারা, ভোরেও যা থেকে যায়। সেই তারাটাকে প্রতিষ্ঠা দেবার জন্য ভোরের আকাশে একটি তারা, কবি দুটি উপমা ব্যবহার করছেন। জীবনানন্দের কবিতায় মতো শব্দটা বারবার পাওয়া যাবে। মতো মানেই উপমা। আমরা পুরনো কবিতাতেও, মাইকেলের কবিতায় অসংখ্য উপমা দেখেছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের পাঠ শিকার কবিতার দ্বিতীয় এবং শেষ অংশ। আমাদের কবিতাটি শুরু হয়েছিল একটি শব্দ দিয়ে, ভোর। কবিতার এই অংশটিও শুরু হচ্ছে সেই শব্দটি, ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। আসলে এই অংশটি একটি হরিণের গল্প, একটি বাদামি হরিণ, যে আসলে পূর্ণতই প্রাণের প্রতীক। ছটপটে নরম ঘাসের উপর কখনো মেহগনি, কখনো সুন্দরী, কখনো অর্জুনের বনের মধ্যে ছুটে ছুটে বেড়ানো ছটপটে দুরন্ত একটি হরিণ। আর এই ছুটে বেড়ানোর পেছনেই আছে তার প্রাণের সত্তাকে অটুট রাখা, তার জৈবনিক সত্তাকে টিকিয়ে রাখা। কারণ এই বিশ্বজগতে প্রত্যেককেই টিকে থাকতে হয়, তার প্রাণকে টিকিয়ে রাখতে হয়। এই হরিণও চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক বন থেকে অন্য বনে সারা রাত ছুটে বেরিয়েছে। এখানে তার মৃত্যু ভয় একটা আছে, কিন্তু তা হয়তো তেমন নিষ্ঠুর নয়। এর মধ্যেও আছে দুরন্ত একটা প্রাণের স্পন্দন, জীবনকে জয় করবার ইঙ্গিত।
সেই সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। আসলে নদীর জলে সে নামছে, সারা রাতের তার পরিশ্রম, তার অনিদ্রা নিদ্রাহীন রাত, তার যে ক্লান্তি, তাকে মোচনের জন্য, জীবনটাকে একটা আবেগ দেবার জন্য। স্রোত যা গতিশীল, যা প্রাণের ধর্ম, সেই প্রাণের একটা আবেগ দেবার জন্য সে নদীর শীতল জলে শরীরটাকে এলিয়ে দেয়। আসলে এই হরিণ যেন মানবিক। এই পশুর উপর কবি মানবিক ধর্ম ব্যবহার করছেন, যেন কোনো ক্লান্ত মানুষের কথা বলছেন। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। আসলে অন্ধকারের মাতৃজঠর ছেড়ে যেভাবে আলো বেরিয়ে আসে, ভোরের রৌদ্র, সে তার শরীরের মধ্যে সেই আলোর উত্তেজনা দেবার চেষ্টা করছে, একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। নদীর জলের মধ্যে যে চঞ্চলতা, সেই উল্লাস সে তার শরীরে আনতে চায়। সৌন্দর্যময় একটা নিসর্গ, ভোরের বন্য প্রকৃতি, যা অনাবিল, যা এই যন্ত্র সভ্যতা, আধুনিক সভ্যতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। হঠাৎ সেখানে একটি বন্দুকের শব্দ, যা একেবারেই বেমানান, আর সেই বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে নদীর জল লাল হয়ে ওঠে। আসলে হরিণটাকে সেই নদীর জলেই হত্যা করা হয়। এখানে কিন্তু কোনো চিতাবাঘিনী নয়, হত্যা করা হয় একটি বন্দুকের গুলি দিয়ে। একদম উল্টো, যা প্রাকৃতিক নয়, নৈসর্গিক নয়। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস। আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য দু একটি কথা বলছি। আসলে আগেই বলেছিলাম জীবনানন্দের কবিতা, যার মধ্যে অনেক গভীরতা, পরতে পরতে নানা সৌন্দর্য, নানা বিস্তার কাজ করে। সেই দিক থেকেই আমরা অত গভীরতা টেনে খুঁড়ে না দেখেও দু একটা বিষয় যা খুব চোখে পড়ে এই কবিতায় বলছি, যাদের আগ্রহ আছে শিখবার তাদের জন্য। আমি বলেছিলাম এই কবিতাটার মধ্যে রঙের ব্যবহার। প্রথমেই ঘাস ফড়িংয়ের মতো নীল রং, পেয়ারা ও নোনা গাছের গাছ টিয়ার পালকের মতো সবুজ। এরপরে আকাশের একটি তারা, সেইটা বলতে গিয়েই বাসর ঘরের গোধূলি মদির মেয়েটি, একটা লালিমা, লাল রঙের আভা। তারপরে সেই মিশরের মানুষই যার বুকের থেকে মুক্ত খুলে সাদা মুক্ত নীল মদের গ্লাসে রেখেছিল, আর একটা রং। তারপর দেশওয়ালিরা মাঠে যে আগুন জ্বালিয়েছিল তার একটা রং, মোরগ ফুলের মতো লাল আগুন। আমরা লালটাকে ব্যবহার করতে দেখব কবিতায় নানাভাবে, একদম বিপরীত অর্থে। এই লালটা শেষে ফিরে আসবে অন্য অর্থে। এরপরে সূর্য, সেই আগুন সূর্যের আলো বিস্তার হবার পর কুমকুমের মতো আর থাকে না,
তার রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। এরপরে টলমলে শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ভীষণ বৈচিত্র্যময়, ঝকঝকে, রঙিন, কালারফুল। এই প্রকৃতির কথা। এই প্রথম অংশেই এতগুলো রঙের ব্যবহার। আমার তো ভ্যান গগ বা আমাদের M.F. হুসেনের কোনো ছবির কথা, কিংবা রবীন্দ্রনাথের শেষ বয়সের কিছু ছবির কথা মনে হচ্ছে। উজ্জ্বল রং, ঝকঝক করছে।